সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে। ভয়াবহ দুশ্চিন্তার ভিতরে তারা, এবং সেখানে কোনোভাবে কোনো প্রশাসন কাউকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বিক্ষোভ বিশেষ করে ভাঙ্গা অঞ্চলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কোনোভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেই। পুলিশের সদস্যরা, সেনাবাহিনীর এবং যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের, তারা কেউ মসজিদে, কেউ অফিসে, কেউ হাত করজোড় করে বিভিন্নভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন। অতীতে যেটা বলতেন এখন আর সেটা নাই। অতীতে বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না, তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায়, সাজানো বানোয়াট নির্বাচনে। এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে, অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে দিলে দোজখ হয়ে যাবে তার ভাষায়। এখন মানুষের ভোটাধিকার, মানুষের পছন্দ করার অধিকার, এইটাও তারা আর দিতে রাজি হচ্ছে না। ক্ষমতাসীন ইউনূস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে, অর্থাৎ বৃহত্তর খুলনা, বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুরে, সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। সরকার আগামীতে নির্বাচন করবেন এমন একটি ঘোষণা দিয়ে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত, তার ভিতরে ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়ন পরিষদকে অন্যত্র সরিয়ে দেওয়া, আরো কিছু বিষয়ে ব্যত্যয় ঘটাবার কারণে বাগেরহাটে এবং ভাঙ্গায় জনগণের ক্ষোভ এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সেখানে যে কিছুই করা যাবে না, এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন। আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই, ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপরোয়া হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায়ে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই। এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা ক্ষোভ, এই ক্ষোভটা বৃহত্তর বরিশাল, বৃহত্তর খুলনা, বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে। গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, সেটা নাকি এখন সর্বত্র এমনভাবে সেই স্পিরিটটা ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউনূস সরকার। ফলে ইউনূস সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন, তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে সর্বত্র চলে যাচ্ছে। আসিফ নজরুল সরকারের 2টি মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একটা টেলিভিশন প্রোগ্রামে বলে ফেলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দোজখ হয়ে যাবে। অর্থাৎ নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার বা নির্বাচন কমিশন, দোজখ হয়ে যাওয়া মানে আওয়ামী লীগ এত ভোট পাবে যে সেখানে আর কিছুই করা থাকবে না। জিল্লুর রহমান তাকে বলছিলেন এটা কে নিয়ন্ত্রণ করবে, এর সিদ্ধান্ত কে দেবে, জনগণ যাকে ভোট দেয় সেই তো হবে। সেখানে তিনি বলে ফেললেন, অর্থাৎ আসিফ নজরুল বলে ফেললেন যে অন্ধ আওয়ামী লীগের সাপোর্টাররা আছে। তার মানে অতীতে যেটা বলতেন এখন আর সেটা নাই। অতীতে বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না, তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায়, সাজানো বানোয়াট নির্বাচনে। এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে, অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে দিলে দোজখ হয়ে যাবে তার ভাষায়। এখন মানুষের ভোটাধিকার, মানুষের পছন্দ করার অধিকার, এইটাও তারা আর দিতে রাজি হচ্ছে না। আসলে তারা ভোট দেবে না, এগুলো ভণ্ডামি, আসলে কোনো ভোট দেবে না। এরা চায় বিএনপি, জামাত, এনসিপি অন্যদের ভিতরে বিরোধ লাগিয়ে টাগিয়ে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যতটা সময় ক্ষমতায় থাকা যায়, আর আওয়ামী লীগের নামক একটা জুজুর ভয় দেখিয়ে তোমরা সবাই এক থাকো, তোমরা বিভাজিত হয়ে না, আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগ আসতেছে, ভারত সাহায্য করবে, এই জাতীয় একটা জুজুর ভয় দেখিয়ে এই অনির্বাচিত ব্যক্তিরা আরো কিছুদিন ক্ষমতায় থেকে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগ সহ 14 দলের নেতৃবৃন্দদেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে মনে করে যে আওয়ামী লীগকে তারা নিবৃত করতে পারবে। এই নির্বোধদের কোনো ধারণাই নাই। বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মৃত্যুদণ্ডের পরে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছিল। 1/11-এর সময় শেখ হাসিনাকে নির্ঘাত সাজা দেওয়ার চেষ্টা হয়েছিল, পেরেছিল, পারেনি। তার 1 বছরের ভিতরে এমন কিছু দেখাতে পারেননি যে কারণে মানুষ শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নেবে। বরং যারা শেখ হাসিনার সমালোচনা করতেন তারাই এখন বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাকেই দরকার। এর সঙ্গে নতুন করে আরো যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী, তারা অন্যায়, নির্দেশ, হুকুম
বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে আর জুলুম করতে রাজি না। এ কারণে ঢাকায় যদি কেউ মিছিল করে, সমাবেশ করে, তারা নামকে অস্তা দিটুক করার দায়িত্ব, অতটুকুর বাইরে আর কিছুই তারা করতে চাচ্ছে না। ডক্টর ইউনূসের সবচেয়ে ঘনিষ্ঠজন যারা, তারা নাকি তাকে তথ্য দিয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা যেতে পারে। এখনো তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেন নাই কি করবেন। কোনোভাবেই পুলিশকে যা ইচ্ছে তাই করতে নির্দেশ দিয়েও কিছু করানো যাচ্ছে না। 3.5 লাখের উপরে মানুষ গ্রেপ্তার করে ঠেকানো যাচ্ছে না। ঢাকার রাস্তায় ব্যস্ততম সময় ব্যস্ততম রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে, মিছিলের পরিসর বাড়তেই আছে এবং মানুষের ভিতরে তীব্র ক্ষোভ। সব মিলে ইউনূস এখন কি করবেন সে জাতীয় একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার ভিতর তিনি পড়ে বারবার তার ছোট্ট ক্যাবিনেটকে নিয়ে বসছেন। কেউই তাকে সন্তোষজনক কিছু বলতে পারছেন না। চূড়ান্তভাবে তারা বলছেন যে আওয়ামী লীগ ভোটে আসলে নির্বাচিত আওয়ামী লীগ হয়ে যাবে, তাকে করা জামাত, এনসিপি তাদের অস্তিত্ব থাকবে না। বরং যারা এই জুডিশিয়াল কিলিং করার চেষ্টা করতেছে, মব করেছে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা করেছে, অন্যায় অপরাধ করেছে, তাদের যে ভয়ঙ্কর বিচারে মুখোমুখি হতে হবে এটা একেবারে মোটামুটি তারা নিশ্চিত, এভাবে রিপোর্ট দিয়েছেন। অন্যদিকে বিএনপি সিদ্ধান্তহীনতায় তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এরকম কোন সম্ভাবনার কথা বিএনপির দায়িত্বশীল কেউই বলতে পারছেন না। জনসভায় কর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলার সেটা বলছেন। এই অস্থির অবস্থায় যে কোনো সময় বিস্ফোরণ হয়ে যাবে বাংলাদেশে। সেই বিস্ফোরণ আগ্নেয়গিরির যেমন বিস্ফোরণ হয় অনুরূপ বিস্ফোরণ হবে। রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগ, 14 দলীয় জোট, মুক্তিযুদ্ধের পক্ষের সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে ইন্টারভিউতে বলে ফেলছেন, আমরা কোনো রাজনৈতিক দল বাতিলের পক্ষে না। স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলছেন, সব যদি বন্ধ করে দেয়, ব্যান্ড করে দেয়, তো ইলেকশন হবে কার সঙ্গে? এটা দ্বারা নাকি সে জাতীয় শঙ্কায় রয়েছেন বর্তমান সরকার। তারা মনে করছেন যে কোনো সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে। অবরোধ হয়ে গেলে পুলিশ, বিজিবি, র্যাব এরা কেউ ইউনূসকে বাঁচাতে পাশে দাঁড়াবে না। কারণ এদের প্রতি বেশ অবিচার করা হয়েছে, এদের মানুষদের হত্যা করা হয়েছে, তার বিচার করা হয়নি। সেনাবাহিনী নানা কারণে শেখ হাসিনার সরকার থেকে চলে যাওয়ার সময় নীরব থাকলেও একই ধারা যদি তারা অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের গণজোয়ারে, জনস্রোতে গণভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইউনূস এবং তার দোসররা হয়ে পড়লে সেটাকে লিবিয়া, মিশর, ইরাক এ জাতীয় দেশের মতো পরিস্থিতি হতে পারে এমন শঙ্কাও তারা বোধ করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা এখন ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা বোধ করছেন। এই পরিস্থিতিতে তাদের নাকি পাহারা দেবার জন্য নিরঙ্কুশভাবে কোনো বাহিনীও আর সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এটা তাদের ধারণা যে রাখবে না। এই আতঙ্কের ভিতরে ইউনূস এখন। এটা অস্বাভাবিক না যে কোনো সময় ইউনূস যে কোনো অজুহাতে দেশ ছেড়ে চলে যেতে পারেন। সেক্ষেত্রে পরবর্তী দায়িত্বে কে আসবেন সেটাই এখন অনেকের আলাপ আলোচনা এবং চিন্তার বিষয়। ইউনূস যে থাকছেন না এবং তিনি যে দেশ ছেড়ে পালাবার সুযোগও পাবেন না এমন আলাপ আলোচনা, এমন পর্যালোচনা, এমন বিশ্লেষণ কিন্তু অনেকেই করছেন। যারা তীব্র আওয়ামী বিরোধী তারাও বলছেন মুক্তিযুদ্ধের পরাজিতরা প্রকাশ্যে রাজনীতি করবেন বিজয়ীর দেশে, আর বিজয়ের যারা মহানায়ক তারা ব্যান্ড হয়ে থাকবেন। এইটা ধরে রাখা, এটা করে রাখা সম্ভব না। এবং যারা সারেন্ডার করেছিল 71-এ তারা সেই স্বাধীন দেশে থাকবেন, আর যারা বিজয়ী তারা থাকবেন না, এটা বাস্তবতা না। যে কোনো সময় একটা উত্তাল ঢেউ এসে যাবে যেখানে প্রশাসনের কেউই ইউনূসকে রক্ষায় এগিয়ে আসে। কখনো নিরন্তরভাবে চলে যায় না, ইতিহাস তার বাঁকে বাঁকে আবার ফিরে আসে। দার্শনিকদের সেই কথার প্রতিফলন ঘটেছে আজ 15 সেপ্টেম্বর 2025 ব্রিটেনের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে। কারণ 1971 সনে এই ট্রাফালগার স্কোয়ারে ঐতিহাসিক একটি সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের চাহিদা ছিল, ডিমান্ড ছিল রিকগনাইজ বাংলাদেশ, বাংলাদেশের স্বীকৃতির দাবিতে। সেদিন ইংল্যান্ডের
সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, কমিউনিটি নেতারা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে এই ট্রাফালগার স্কয়ারে সম্মিলিত উচ্চারণ করেছিল, নতুন অভ্যুদয়ের বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। তৎকালীন ব্রিটিশ সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলেন। এজন্য পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ফিরে আসার পথে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে তাকে বাংলাদেশের অভ্যুদয়কে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচণ্ড ঝড়ের মতো আন্দোলন দানা বেঁধে ওঠে। এই ইতিহাসটা মনে করালাম এই কারণে, 2025 সালের 15 সেপ্টেম্বর আজ যখন আমি কথা বলছি, সেই দিনটিতে ট্রাফালগার স্কয়ারে ইতিহাসের নজিরবিহীন সমাবেশ হয়েছে। ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে, ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাঙালিরা ছুটে এসেছে। একটাই তাদের স্লোগান, অবৈধ দখলদার ইউনূসকে পদত্যাগ করতে হবে, ইউনূসের বিচার চাই এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার। বাংলাদেশে দরকার শেখ হাসিনার সরকার। নেতা কি আছে এই স্লোগানের সঙ্গে? হাজার হাজার কণ্ঠে আছে। কোন সে নেতা? শেখ হাসিনা, শেখ হাসিনা। আজকের এই সমাবেশ সম্পর্কে আমি অনেক প্রাপ্তবয়স্ক, অনেক প্রবীণ মানুষ ব্রিটিশের এখান থেকে কৌতূহল উদ্দীপক ভাবে যারা এসেছিলেন তাদের সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেছি। কারো কারো বয়স 80, কারো বয়স 90। এদেশের বয়স্ক মানুষরাও চলাফেরা করে। তারা তাদের স্মৃতি স্মরণ করে বলছেন যে এত বড় সমাবেশ ইতিহাসে কোনোদিন ট্রাফালগার স্কয়ারে হয়নি। তারা জানতে চেয়েছিলেন এখানে কেন প্রবাসীর এই সমাবেশ। আমি তাদেরকে তুলে ধরলাম কি কারণে এই সমাবেশ, যে একজন মানুষ অবৈধভাবে জঙ্গি স্টাইলে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে জোর জবরদস্তিতে ক্ষমতা দখল করে বাংলাদেশের স্বাধীনতার সময় যারা পরাজিত, সেই পরাজিত শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এবং বিদেশে একটি রাষ্ট্র যেটাকে মব ভায়োলেন্স বলে, এই বিষয়গুলি শোনার পরে অনেকেই বলল আমরাও শুনেছি যে বাংলাদেশের একটি সরকারকে উচ্ছেদ করে একজন নোবেল লরিয়েট বসেছে, সে কি এই অবস্থা করেছে? আমি বললাম যে এই ব্রিটেনে তিনি এসেছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এখানে তার উপদেষ্টারা অর্থাৎ মন্ত্রী স্ট্যাটাসের লোকরা আসছিল, তারা লাঞ্ছিত হচ্ছে প্রবাসীদের দ্বারা। কেউ জাপানে গেছে, সেখানে লাঞ্ছিত হচ্ছে। কেউ আমেরিকায় গেছে, সেখানে লাঞ্ছিত হচ্ছে। সারা পৃথিবীর যেখানেই তারা যাচ্ছে সেখানে প্রবাসীদের ক্ষোভের শিকার হচ্ছে। আর দেশের অভ্যন্তরে এখন তারা পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব সব কিছু নিয়েও রাস্তায় বের হতে পারতেছে না এই অবৈধ দখলদাররা। তখন তারা বললেন প্রবাসে থাকা কোন দেশের মানুষ যখন সম্মিলিতভাবে দ্রোহের আগুনে জ্বলে ওঠে তখন সারা বিশ্ব ওই ক্ষমতা দখলকারীদের প্রতি তাদের যে দৃষ্টি, এই দৃষ্টি ফিরিয়ে নেয়। আর বাংলাদেশ এমন দেশ নয় যে বিদেশিদের সাহায্য ছাড়া চলতে পারবে। আমি তাদের বললাম এ পর্যন্ত ইউনূস 11টি দেশ সফর করেছেন, কোন দেশ থেকে এক কপর্দক কোনো সাহায্য পাননি। এখনো বাংলাদেশের দরিদ্র মানুষদের যে সাহায্য দেওয়া হয়, সেই সাহায্যের যে খাবার, সেই খাবারের বস্তার উপরে, প্যাকেটের উপর লেখা থাকে শেখ হাসিনার উপহার। অর্থাৎ 1 বছর আগে শেখ হাসিনাকে জোর করে ক্ষমতার থেকে সরিয়েছে, এখনো তার সংগ্রহ করে রেখে যাওয়া খাবার, সেই খাবারই বন্টন করতে হচ্ছে, নতুন কোথার থেকে কিছু পায়নি। বাংলাদেশে কি পরিমাণে মানুষ বেকার হয়ে গেছে তার একটা তথ্যচিত্র দিলাম, যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট, এটা বাংলাদেশে আমাদের রিপোর্ট না। কতগুলি কলকারখানা, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সে তথ্য তাদেরকে দিলাম। অনেকগুলো মিডিয়া আমার কাছে জানতে চাইলো কি অবস্থা। আমি বললাম যে বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি পার্লামেন্টকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে, কারো কোথাও ন্যায় বিচার পাওয়ার মতো অবস্থা নাই। ল এনফোর্সিং এজেন্সি মেম্বারদেরকে, পুলিশদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার কোনো বিচার করা যাবে না এমন আইন চালু করা হয়েছে। এসব শুনে তারা বিস্মিত এবং হতবাক হলেন যে এটা কি কোনো সভ্য দেশ? আমি বললাম 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই দেশ। 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়ে দিছিল এই দেশটাকে পাবার জন্য। সেই দেশটি আজকে মবতন্ত্রে, মব ভায়োলেন্সের দ্বারা পরিচালিত হচ্ছে। সে কারণে
প্রবাসীরা আজকে ট্রাফেলগার স্কোয়ারে উপস্থিত হয়ে তারা দাবি করছে যে কেউ যেন ইউনুসকে সহায়তা না করে, ইউনুসের ইমিডিয়েট রিজাইন দাবি করছে, তার যে অবৈধ কর্মকাণ্ড, সংবিধান লঙ্ঘনের কর্মকাণ্ড, এজন্য তার বিচার দাবি করছে। আর বারবার যে স্লোগানটা হচ্ছিল সেটা জানতে চাইল, আমি সহ আমার সঙ্গে যারা ছিলেন তারা তাদেরকে অনুবাদ করে শোনালেন, যেখানে হাজার হাজার মানুষ বলতেছে শেখ হাসিনার দরকার বাংলাদেশের ডেভেলপমেন্টকে কন্টিনিউ করার জন্য, শেখ হাসিনাকে দরকার আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, মানবাধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আবার প্রতিষ্ঠিত করার জন্য। ওরা বললেন এইখানেই তোমাদের দেশের অভ্যুদয়ের পরে স্বীকৃতির জন্য সবাই সমবেত হয়েছিল। আজ তোমরা সেখানে ইতিহাসের নজিরবিহীন সংখ্যক মানুষ একত্রিত হয়ে যে দাবি জানিয়েছ, তাতে অনুমিত হয় যে তোমাদের দখলদার যদি কেউ থাকে নিশ্চয় তিনি টিকতে পারবেন না। কারণ এত মানুষ যখন ক্ষোভ প্রকাশ করছে, নিশ্চয়ই এই ক্ষোভের যুক্তিসঙ্গত কারণ শেখ হাসিনার সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। এমনকি যারা টেলিভিশনে শেখ হাসিনার তীব্র সমালোচনা করতেন তারাও বলতেছেন শেখ হাসিনার সময় ভালো ছিলাম, শেখ হাসিনাই ভালো ছিল। এবং এই সরকারকে ভণ্ড, প্রতারক, স্বার্থান্বেষী, জঙ্গি নানা অভিধায় অভিযুক্ত করতেছেন তারা। আমারও মনে হয় সেদিন খুব দূরে নয় যে অবৈধ দখলদার দ্বারা বিচারের মুখোমুখি হবে এবং সেই বিচারে তাদের এই সন্ত্রাস, তাদের নৈরাজ্যের জন্য তারা শাস্তি পাবে। নেপালের একটি আন্দোলনে যারা সহিংসতা ঘটিয়েছে, নেপালের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি বলছেন সহিংসতা যারা করেছে এটা অপরাধ, তাদের বিচার হবে। দাবি জানাতে হবে শান্তিপূর্ণ উপায়ে। বাংলাদেশে শুধু সহিংসতা না, ইতিহাস